ঈদ মোবারক। নেক্সাস লেডিস ক্লাবের শনিবারের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জোহরা মারিয়াম লিসা। ঈদ বা যে কোনো উৎসব মানে আনন্দ। আমরা প্রত্যেকটা মানুষই এ ধরনের উৎসবগুলোতে অনেক প্ল্যানিং করি, অনেকভাবে অনেক কিছু করতে চাই, কিন্তু সময়ের কারণেই হোক বা নিজেদের কোনো পারিপার্শ্বিক কারণেই হোক, অনেক সময় আমাদের উৎসবের আনন্দগুলো বা উৎসবের প্ল্যানিংগুলো একই রকম থাকে না, বদলে যায় অনেক কারণে। আজ আমরা এমন একটা টপিক নিয়ে আড্ডা দেব। আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে কেমন উৎসব চাই। যারা আজকে আমার সাথে এই আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যেতে পারবেন। আর বরাবরের মতোই 3 জন অতিথি আছেন আজকে আমার সাথে। চলুন কথা না বাড়িয়ে পরিচিত হয়নি তাদের সাথে। শুরুতেই আমার সামনে আছেন সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, তারপরেই আছেন মডেল ও অভিনেত্রী রুকসানা আলী হীরা, এবং তারপরে আছেন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও শিক্ষক তামান্না রহমান। আপনাদের 3 জনকেই প্রথমে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদেরকেও। কেমন আছেন, কেমন যাচ্ছে? মানে কাকে আমি জোহরা আপাকে দিয়ে শুরু করে, যেহেতু আমার মিতা নামের মিল আছে আমাদের, তো আপনার কাছেই প্রথমে জানতে চাই কেমন গেল ঈদটা। তুমি তো জানো এবং সবাই স্বীকার করবেন যে মেয়েদের ঈদটা কেমন হয়, একটু হাড়ির মধ্যে হয় আর কি। বিশেষ করে ঈদটা, বড় ঈদটা, ওইটা ব্যস্ত থাকতে হয়। তো সেই ব্যস্ত থাকাটা কিন্তু খুব আনন্দের বিষয়, আমি মনে করি তাই আর কি। এটাই, এভাবেই চলছে। আচ্ছা, এবার হীরাপুর কাছে আসি। ঈদ হ্যাঁ ভালো কেটেছে ফ্যামিলির সঙ্গে, আর আমি ঢাকার বাইরেই ছিলাম, আমার দাদুর বাড়ি, তো সবার সঙ্গে খুব মজা হয়েছে। অ্যান্ড ঈদের দিনটা আসলে এইটাই সবাই বিজি থাকে, সো ওইভাবেই ঈদের পরের দিন থেকে আমরা ঘুরলাম, অ্যান্ড কাজিন অ্যান্ড এভরিওয়ান সবাই একসঙ্গে হলাম, সো মজা হয়েছে, খুব ভালো হয়েছে। দেশের বাইরে যদি যাওয়া যায় ঈদের সময় আসলে অন্য ধরনেরই একটা মজা কিন্তু। হ্যাঁ আমি মানে লং টাইম, মানে 2 ইয়ার 2-3 হবে এরকম, তারপরে মানে আফটার লং ইয়ার গেলাম আর কি। বাহ, চমৎকার। তামান্না আপুর কাছে জানতে চাচ্ছি আপনার ঈদটা কেমন গেল? আমার ঈদ একটু গতানুগতিকই কেটেছে এবার। সারাদিন তো ব্যস্ত ছিলাম, যা হয় ফাতেমা আপা বললেন যে কিছুটা হাড়ির মধ্যে, হ্যাঁ ওই ব্যস্ততা ছিল। কিন্তু তারপরে যখন আত্মীয় স্বজন, বিশেষ করে আপনজনরা যখন এসছেন, তখন তো সেই আনন্দের আসলে আর কোনো তুলনা হয় না। ঈদের সময়ে যে দেখাটা হয়, এটা একটা বাড়তি আনন্দ নিয়ে আসে, এটা কিন্তু সত্যি সত্যি তাই। কিন্তু এই যে আমাদের আজকের টপিক যেটা, যে কেমন উৎসব চাই, শুধু তো আসলে ঈদ না, যে কোনো উৎসবে কিন্তু আমরা প্রত্যেকেই প্ল্যান করি। আমি জানি না আপনারা কিভাবে করতেন, যেমন আমার ক্ষেত্রে মনে হয় পহেলা বৈশাখ আসলে আমার এটা মনে হয় যে 1 মাস আগেই এবার এই প্যাটার্নের একটা শাড়ি পরবো, এবার শুধু লাল পরবো, বা এবার শুধু লাল সাদা পরবো, এরকম। তো এগুলো কি এখনো কাজ করে মাথায়, নাকি ওইটা ছোটবেলাতেই রয়ে গেছে? আমার এগুলো নিয়ে একদম কাজ করে না, আমি সাডেন প্ল্যান করতে পছন্দ করি। সাডেন একটা কিছু কিনে ফেললাম, এন্ড আসলে অ্যাজ এ মডেল আমাদের তো কালেকশন নিয়েই থাকতে হয়, বিভিন্ন ঈদের কালেকশন, বৈশাখী কালেকশন, বিভিন্ন উৎসবে, মানে আমরা এগুলো অনেক আগের থেকেই পরে থাকি, ফটোশ্যুট করে থাকি, সো ওই আগ্রহটা একটু কম। সো দেখা যাচ্ছে যে সেই দিনটাতে আগের দিন একটা গিফট পেলাম কিংবা কিনে ফেললাম, কিছু পরে ফেললাম, ওইভাবে আর কি। মানে এত অপশন দেখার পরে আসলে আর মাথায় কাজ করে না যে কোনটা নিব, প্ল্যানিং কাজ করে না। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। জোহরা আপা, আপনি যদি একটু বলতেন। না, ওইটাই প্ল্যান তো ফ্যামিলির মধ্যে, প্ল্যান তো প্রত্যেক মুহূর্তে হতে থাকে। এটা করো, এটা করবো, চলো। হঠাৎ আমার ছেলে বললো, মা চলো বাইরে যাবো, আচ্ছা চলো। আচ্ছা, ওকে আমি অ্যাভয়েড করতে চাই না, তো হয়তো আমি নিজেও ভালো মতো ড্রেস আপ করলাম না, করে চলে গেলাম বাইরে। কোথায় যাবি, চল। ওরভাবে আমার ভালো লাগে। আচ্ছা। কিংবা আমার মেয়েরা থাকলে, আমার মেয়েরা আমার সঙ্গে থাকে, আমার কাছে থাকে না, দেশের বাইরে থাকে, তো ওরা আসছিল, তো বলে মা এটা করবো, মা চলে যাই, তো সেটাই করি। আমিও বাচ্চাদের পছন্দটাকে প্রেফারেন্স বেশি দিই। যেহেতু তারা দূরে থাকে বা সারা বছর আসলে ব্যস্ত থাকে, বাসায় সবসময় আমার ছেলে মেয়ে, আবার নাতি নাতনি, ওদের পছন্দটাকে সবচেয়ে আগে করি আর কি, এবং ওইটাই আমার সবচেয়ে আনন্দ। আচ্ছা, আচ্ছা। তামান্না আপু যদি একটু বলতাম। হ্যাঁ, আমি ঈদটা আসলে 2 রকম ভাবে হয়, কিন্তু একটা হলো নিজের কিছু পছন্দ থাকে, আর একটা হলো কিছু উপহার চলে আসে, আর হয়তো আনএক্সপেক্টেডলি অনেক উপহার চলে আসে, তো সেটা একটা বাড়তি আনন্দ থাকে সব সময়।
যে কিছু একটা উপহার পেয়ে গেলে তো আমার ওই উপহারের জিনিসটা চট করে পড়ে ফেলতে একটা খুব মজা লাগে আর কি। এটা খুব ভালো এইটা সত্যি এটা খুব ভালো লাগে, একটা এক্সাইটমেন্ট থাকে, বাহ এই জিনিসটা আবার পেয়ে গেলাম। এই অভ্যাসটা খুব ভালো, কিন্তু আমার যে অভ্যাসটা নাই আর কি। মানে অন্যকে তো দেইও আসলে একদিন পরবো একটা জুত সময় মতো একটা যখন মনে হবে যে পড়া এই রংটা পড়তে তখন পড়ি। তো ওটা অভ্যাসটা খুব ভালো। হ্যাঁ আমার আবার একটা উপহার পেলে মনে হয় না না এটা তাড়াতাড়ি ব্যবহারই করি। হ্যাঁ কি ভালো কি ভালো সেইটা একটা ভালো লাগে। আর নিজের অনেক সময় একটু পছন্দ থাকে, বিশেষ করে এখন তো আমরা মানে মিডিয়াতেও অনেক কিছু ফ্যাশনগুলো একটু আগে থেকে দেখতে পাই, কাজে আস্তে আস্তে বেছে বেছে চয়েস করার একটা ব্যাপার কিন্তু অনেকটা আগে করা যায়, যে দোকানে গিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে সেটা না। তো অনেক সময় দেখা যায় যে হ্যাঁ ওখান থেকেও হয়তো একটা সিলেক্ট করলাম নিজের খুব পছন্দ অনুযায়ী, সেরকমও হয়। আচ্ছা হ্যাঁ তো আমরা তো কথা বলছি ঈদের কেমন ঈদ বা কেমন উৎসব চাই, তো আপনারা তিনজনই আসলে একটা প্ল্যাটফর্মে আছেন, আপনি গান গাইছেন, আপনি নাচেন এবং আপনি মডেলিং করছেন। তো অনেক সময় যারা সাধারণ মানুষ তাদের ঈদ প্ল্যান মাফিক গেলেও আপনাদেরটা মনে হয় একটু ঝামেলার মধ্যে হয়ে যায় বা প্ল্যানের ক্ষণে ক্ষণে চেঞ্জ আসে, তো এগুলো কিভাবে ফেস করেন আপনি যদি একটু বলেন? চাপটা বেশি থাকে যখন ধরো ঈদের দিনই কোনো লাইভ থাকলো, যেমন তুমি আমি যদি কল করো যে আজকে বিকালবেলা আপা আসতে হবে কিন্তু আমাদের এই লেডিস ক্লাবের অনুষ্ঠানে, তখন কিন্তু আমার রান্না থাক কি মাংস কাটা থাক কিংবা যে কোনো কিছু থাক, সবাইকে আগে বলি শোনো আজকে আমি 4টার সময় চলে যাবো, 6টা এরকম, তাহলে কেউ আর কোনো কিছু বলে না, না ঠিক আছে মা বা টগর ফ্রি হবে, ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের একটা অস্থিরতা থাকলো যে ওটা করা হয়নি, ওই মাংসটা কাটা হয়নি বা ওইটা গোছানো হয়নি, এটা অস্বস্তি হয় যে কি হবে, গন্ধ হবে না কি হবে, অত জিনিস তো ফ্রিজে রাখা যায় না, একটা প্রিপারেশন থাকে যে ওইটা আমি কেমন করে রেখে ঘর থেকে বের হবো, এটা থাকে মাথায়। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা বললাম কথা, আর এই কথার মাঝখানে হঠাৎ করে তো মনে হলো যে একটু ব্রেকে যাই, কিন্তু ব্রেকে যাওয়ার আগে ব্রেকটা যদি অন্যরকম হয়, গানের একটা ব্রেক নিয়ে ফেলি আমরা। নাচটা তো বসে বসে নাচা যাবে, সেটাও আমরা দেখবো, কিন্তু আপা একটু ছোট করে যদি গান আমরা শুনি। কেন যেন মাথার মধ্যে গান নাই, তুমি একটু আমাকে চেঞ্জ করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এই সেম প্রশ্নটাই আমি বাকি দুজনের কাছ থেকে একটু শুনে নেই, এই ফাঁকে আপনি একটু ডিসাইড করেন কোন গানটা, বাট গান আমরা এখন নাচোর বান্দা নাচোর বান্দা একদম। আচ্ছা হিরাপু আপনার কাছে একটু জানতে চাই, তাহলে ঈদের আগে থেকে তো একটু ব্যস্ত থাকতে হয়, ব্যস্ততা মোটামুটি যেহেতু ফটোশুট থাকে, অনেক ধরনের কাজ থাকে, এন্ড আমি তো সব সেক্টরে অভিনয়, মডেলিং এন্ড এভরিথিং, সো একটু ব্যস্ত থাকতে হয়। আর ঈদের দিনটা এই জন্য আমি বাসাতেই কাটাই, সেটা রোজার ঈদ হোক আর কুরবান ঈদ হোক। ঈদের পরে দেখা যাচ্ছে যে একটু বের হলাম, কাজিনরা আসলো, তাদের সঙ্গে মিট করা এন্ড অল, কিন্তু রেস্টটা নেই ঈদের দিনে আসলে, সত্যি বলতে রেস্ট ডে হয়ে যায়। কাজের কারণে ঈদের দিনই নেই রেস্ট, বাসায় থাকি, ঘুম দেই, মানে খুব ক্যাজুয়ালি থাকি আর কি। সবাই আসলে তাদের সঙ্গে কথা বলেন অল, পরের দিন থেকে দেখা যাচ্ছে আমার ঈদটা শুরু হয়, ওইটাই হচ্ছে। আচ্ছা তামান্না আপু? হ্যাঁ অনেকটা মিল আছে ঈদের সাথে, যে আগের যে ব্যস্ততাগুলো থাকে দেখা যায় যে ঈদটা যেন হঠাৎ করে এসে পড়ে, মানে ঈদের আগে যে একটা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার সবকিছু মিলে অনেক সময় সেটা হয় না, কিন্তু হুট করে এসে যায়। কাজের মধ্যে ছিলাম, হঠাৎ করেই কাল ঈদ বা পরশু দিন ঈদ, এরকম একটা ব্যাপার দেখা যায় যে লাস্ট মোমেন্টেও অনেক কিছু শপিং বাকি থাকে, এটা থাকে, দৌড়াদৌড়ি একটা লেগে যায়। তো আমিও কিন্তু অনেকটা হীরার মতোই আসলে আমার কি মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই বোধহয় কম বেশি এমনই যায়, কারণ কোনো না কোনো রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আমরা থাকি, আমাদের কিন্তু কম না। তো এটা অফিসে যে চাকরি করে তারও হোক, বা বাসায় যে রান্না বান্না করছে আমাদের মায়েরা আছেন তাদেরও হোক। যেমন মা আমাকে জিজ্ঞেস করছিল ঈদের 2 দিন আগে, পরশুদিন কি ঈদ? আমি বললাম হ্যাঁ। পরে কেমন করে হলো? আমি হলো, হয়ে গেল, এটা হয়। তো আপা গানটা কি আমরা শুনবো এখন? ওর দিকে তাকিয়ে আমার গানের ঝট করে যে গান একটা কিন্তু চমৎকার খেলা হচ্ছে এখানে, যে কে কাকে আসলে আজকে ধোঁকা দিতে পারে। আমাকে দিয়ে ওরা কিছু করতে পারবে না। আচ্ছা, কারণ ওকে দেখে মনে হচ্ছে দুজনকে মিলে যেতে বলবো আমি। মাথা হঠাৎ আসলো ওকে দেখে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে
নাচে নাচে ইরানি মেয়ে, এ নাচে ইরানি মেয়ে, নাচে নাচে ইরানি মেয়ে, এ নাচে ইরানি মেয়ে। মরু বালুকা হরষে আকুল, মরু বালুকা হরষে আকুল, তাঁবুর পাশে যেন আধো জোছনায় জিপসি মেয়ে যেন বাঁশি বাজায়, তার নাচের নেশায় শীষ দিয়ে যায়, তার নাচের নেশায় শীষ দিয়ে যায়। নাচে নাচে ইরানি মেয়ে, এ নাচে ইরানি মেয়ে। এবার নেচে দেখাও এটা। দারুণ, এটা তুমি নেচে দেখাও। কি সুন্দর গাইলেন, তারপরে তোমাকে ধরবো। দারুণ দারুণ। এত সুন্দর গানের সাথে নাচের দরকারই নেই, সবাই নেচে ফেলেছেন আপনার এই মনে নাচের মনে, সাথে, কিন্তু মনে সবার মনে। মানে সবার মন নেচে গেছে আজকে। একদম, একদম শুরুতেই আমরা আড্ডার শুরুতে চমৎকার একটা গান শুনেছি। তো এই গানের সাথে নাচের একটা সম্পর্ক আছে। তো না, আমি নাচতে এখনই বলছি না। তো দাওয়ান আপু, আপনি একাধারে নৃত্যশিল্পী, শিক্ষক এবং আপনি স্থপতিও। এত কিছু কিভাবে আপনি ব্যালেন্স করেছেন? আমি যখন একটু আসার আগে যখন একটু রিসার্চ করছিলাম যে আসলে কে কি করছে না করছে, একটু আবার একটু ঝালিয়ে নিচ্ছিলাম, তখন আমার মনে হলো যে এই যে মানুষগুলো আজকে আসবে আমার সামনে, এরা এত বেশি মাল্টিটাস্ক করে। হ্যাঁ, তো কিভাবে আসলে সম্ভব হয়? আমি আপনার কাছে আগে জানতে চাই। আগে তোমারটাই বলো। আমারটা তুমি বলবে। আমারটা তুমি পড়াশোনা করেছো, তুমি স্ক্রিনে উপস্থাপনা করছো, তুমি ব্যাংকার। হ্যাঁ, একটু তো অপোজিট তো দুইটা, একটা ব্যাংকার এটা মানে কি। হ্যাঁ, এটা ওটা আসলে এটা আসলে কি বলো, এটা মার অবদান। মার অবদান হচ্ছে যে সে আমার লাইফের অর্ধেকটা জিনিস আসলে গুছিয়ে দিচ্ছে। মানে যে কারণে আমার বাসায় এসে চিন্তা করতে হচ্ছে না যে আমার রান্না করতে হবে এখন পর্যন্ত। হ্যাঁ, বা আমার চিন্তা করতে হচ্ছে না যে আমি আজকে বাসায় যে আসলে কি খাবো, বা আজকে সকালবেলা আজকে শোতে মানে আড্ডায় আসবো, কোন শাড়িটা আমি পরবো, ঈদের জন্য তুমি এটা পরে যাও। তো এইটা সে আমাকে আসলে অনেকটা না, অধিকাংশ ক্ষেত্রেই হেল্প করে মা। মাশাআল্লাহ, যতদিন মা আছেন হ্যাঁ, সেটা একদম। আসলে সত্যি কথাই, ছোট্টবেলা থেকেই যেহেতু নাচ করি, মানে আমার মাই কিন্তু আমাকে নাচের স্কুলে আগে ভর্তি করেছে, লেখাপড়া স্কুলে ভর্তি করার আগে। তো ওইটা একটা ট্রেনিং যে নাচটা অটোমেটিক চলেছে আর কি। লেখাপড়া করেছি, যা করেছি, নাচটার সাথে সাথে অটোমেটিক চলেছে। এটাকে কখনো মানে জোর করে করা এটা মনে হয়নি আর কি। তো এক্সট্রা কিছু না, মানে আমার জীবনের সাথে নাচটা একেবারে ছোট্ট থেকে অঙ্গাঙ্গি জড়িত। সম্ভবত 4 বছর বয়স থেকে তো মনে হয় আপনি। হ্যাঁ, মানে একদম স্কুলে একেবারে। এবং আমার মা ওটা পরে আমাকে বলেছিলেন আর কি যে আমাকে সবচেয়ে সামনে দাঁড় করানো হতো, সবচেয়ে ছোট ছিলাম বলে, এরকম আর কি। তো পরে তো আস্তে আস্তে হ্যাঁ লেখাপড়া করছি, যাই করছি, স্কুলে সব সময় নাচের অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, আরো ভালো লাগতো, এনকারেজড ফিল করতাম। তারপরে তো কলেজেও তাই, হোলি ক্রস কলেজে যখন পড়ি তখন তো ওখানে ডান্স, ড্রামা ইত্যাদি এগুলো খুব করলাম। সিস্টাররা ভীষণ এগুলো খুশি হতেন। তো এই করতে করতে আর্কিটেকচারে ভর্তি হয়ে গেলাম। ওইখানেও মানে কিছু অনুষ্ঠান হলেই এই তামান্নার নাচ থাকবে, এরকম আর কি। তামান্না নাচবে। তাহলে মারাই কিন্তু এটা গড়ে দেন, সব মাই কিন্তু এটা গড়ে দেন বাচ্চাদের মধ্যে। আসলে পারিবারিক সাপোর্টটা না হলে হয় না, কোনো কিছুই মনে হয় না ঠিকমতো করতে পারতাম, বিশেষ করে মায়ের। একেবারে আমারটা ওই সেম। আম্মু অনেক হেল্প করেছে আমার ফার্স্টের দিকে, এন্ড সাপোর্টটা ছিল। আব্বু তো কনফিউজ ছিল, মিডিয়াতে আসছি কি করব, ঠিক। এন্ড কিন্তু সাপোর্টটা আম্মুর ছিল অলওয়েজ। ওই বিশ্বাসটা আসলে আন্টি আমাদেরকে করেন, আন্টিরা, মায়ের, আম্মুরা আমাদেরকে আসলে করেন। এই কারণে আমরা আজকে এখানে বসে আছি এবং প্রত্যেকে নিজ নিজ জায়গায় আসলে আমরা কি বলবো শাইন করছি। তো এই আড্ডার ফাঁকে আমার এখন বলতে হচ্ছে একটা ব্রেকের সময় হয়েছে, একটা ব্রেক নিয়ে আসছি। ওকে, শিওর। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলছে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা। আর যারা আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যেতে পারবেন। ঈদ কিন্তু এখনও শেষ হয়নি, উৎসবও এখনও শেষ হয়নি, তাই আমরা আজকে আড্ডা দিচ্ছি উৎসবে আমরা কেমন চাই, কি করতে চাই সেসব নিয়ে। আর
হ্যাঁ না না আপা দিচ্ছ তামান্নাকে ছেড়ে দিচ্ছ কিন্তু না আপা আমি ছেড়ে দিচ্ছি না একটা যুগলবন্দি তো আমরা দেখবই একজন গাইবে একজন নাচবে আর আমরা দুজন দর্শক লাল শাড়ি পরা দর্শক বসেই আছি আমি যে গানটা করেছি ওটা ও নিচে দেখাবে তাহলে তো আপনাকে আরেকবার গাইতে হবে আপার সাথে মনে নাই নইলে তো হবে না চলো তোমার জন্য গাইতে পারি তো লাগি ঠিক আছে হয়ে যাক রেডি আচ্ছা ঠিক আছে সবসময় রেডি তুমি কি মণিপুরি ফিগার দেখাবে নাকি অন্য কোনো সব রকম থাকবে এখানে আমি চাচ্ছি তুমি আমার শুধু সরি আমার পছন্দ আর কি তুমি যদি মণিপুরি ফর্মটা দেখাও আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আমি নাচ খুব পছন্দ করি সেটা আমি জানি ওর নাচ খুব পছন্দ করি থ্যাংক ইউ আপা ঠিক আছে আমরা তাহলে দেখি নাচে নাচে ইরানি মেয়ে এ নাচে ইরানি মেয়ে নাচে নাচে ইরানি মেয়ে এ নাচে ইরানি মেয়ে মরুবালুকা হরসে আকুল মরুবালুকা হরসে আকুল তাঁবুর পাশে যেন আধো ছোনায় জিপসি মেয়ে যেন বাঁশি বাজায় তার নাচের নেশায় শীষ দিয়ে যায় তার নাচের নেশায় শীষ দিয়ে যায় নাচে নাচে ইরানি মেয়ে এ নাচে ইরানি মেয়ে এই যে শুধু হাতের মুদ্রায় কত চমৎকার করে ফুটিয়ে তুলেছেন একজনের হাতে জাদু একজনের গলায় জাদু একদম মানে আর্টটাই তো এখানে হ্যাঁ ফাইন আর্টসের ওই আর্টটাই তো জায়গাটায় আসলে আরেকটা জিনিস কি মানে আমাদের এই উপমহাদেশীয় নৃত্যের একটা বিশেষ সৌন্দর্য হলো যে মুদ্রার ব্যবহার হ্যাঁ এইটা আমাদের এই নাচটাকে একটা বিশেষ আলাদা সৌন্দর্য এনে দিয়েছে আর কি যে কারণে বিদেশেও যখন আমরা যাই ওরা কিন্তু এই আমাদের মুদ্রার ব্যবহারটাকে খুব অ্যাপ্রিশিয়েট করে মানে মানুষের কথা হচ্ছে কনভারসেশন হচ্ছে মুদ্রা তো তাই কথাগুলো বলে যাচ্ছে সেটাই আর আমরা গানের কথাটা মুখ দিয়ে উচ্চারণ করছি সেটাই এবং দুটো যখন মেলবন্ধন হয় খুব চমৎকার একটা আর্ট বলি আমরা শিল্প বলি বা জাদু যদি বলি সেটাও কিন্তু হয়ে যায় আর হীরা যদি এখন এটার সঙ্গে ক্যাটওয়াক করে কি হবে হীরার অবস্থা আচ্ছা আজকে আর আমরা হীরাপুকে আর এটা না করি হ্যাঁ বসেই থাকুক আজকে আমরা আজকে দর্শক আচ্ছা না একটু তো দর্শক যারা আছেন তারা তো নিশ্চয়ই বলে হ্যাঁ তা ক্যাটওয়াক করলে কেমন করে যাবে হতে পারে আমরা হচ্ছে কোন একটা ফাঁকে হীরাপুর কাছ থেকে অভিনয় দেখে নিব একটা মনোলগ দেখে নিতে পারি হীরাপুর পছন্দের কোনো একটা বিষয়ে একটু যে মণিপুরি নাচ নিয়ে কথা মানে শুরু হলো আমাদের তো সেখানে একটু জানতে চাই আপা মণিপুরি কেন মানে মণিপুরি আপনি তো কথকও শিখেছেন আপনি বিভিন্ন ফর্ম শিখেছেন নাচের কিন্তু মণিপুরিতেই কেন শেষ পর্যন্ত এসে থিত হলেন আচ্ছা এটার পিছনে মুখ্য কারণ হচ্ছেন শান্তিবালা সিনহা শ্রীমতী শান্তিবালা সিনহা যিনি বাংলাদেশে মণিপুরি নাচের পদ্ধতিগত শিক্ষা যেটা শুরু করেছেন আচ্ছা তো উনি আসলে ভারতীয় শিল্পী কিন্তু বিবাহ সূত্রে উনি বাংলাদেশে চলে আসেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তো আমার খুব সৌভাগ্য আমি তখন ছায়ানটে সহযোগী শিক্ষক হিসেবে ছিলাম হঠাৎ উনি এখানে এসে আমাদেরকে শেখাতে শুরু করলেন তো সেই ওনার হাত ধরেই আসলে মণিপুরি নাচের জগতে আমার পদার্পণ এবং উনি আসলে একজন ফাইন আর্টিস্ট ছিলেন আপাতত দেখেছেন তো মানে যারা দেখেছেন তারা জানেন যে উনি কোন মাপের শিল্পী তো ওনাকে দেখে ওনার আসলে তখন মনে হয়েছে যে এইটাই বোধহয় আমার জন্য এবং মানে এটাই আমি করতে চাই এবং শান্তি দিদিও আমাকে সবসময় বলতেন যে তোমার শরীরে মণিপুরি নাচটা খুব ভালো বসে মণিপুরি নাচের যে একটা বিশেষ কিছু একটা কোমল একটা ব্যাপার আছে ভঙ্গিমাগুলো তো এটা সবার শরীরে আসলে আসতে চায় না তো বলে তোমার মধ্যে যে তোমার যা বৈশিষ্ট্য তার সাথে মণিপুরি নাচটা খাপ খেয়ে যাচ্ছে তো সেই জন্যই হয়তো পরে মণিপুরিটাকে এত বেশি আপন করে নিতে পেরেছি খুব চমৎকার একটা বিষয় কিন্তু আমরা কিন্তু কখনো ভাবি না এটা যে যিনি নৃত্যশিল্পী বা যিনি নাচছেন তিনি তারও যে তার বডির সাথে বা তার শারীরিক গঠনের সাথে যে নাচের একটা মুদ্রার যে একটা
মিলন ঘটতে হবে, তারপরে দেখতে ভালো লাগবে। না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আসলে এটা কিন্তু আমরা সাধারণ দর্শকরা কিন্তু চিন্তা করি না, আমরা ভাবি আচ্ছা নাচছে ভালোই তো, আমি নাচলে কেন হয় না, কমেন্ট করে দিই। কিন্তু ভালো মন্দ এটা চিন্তা করাটা শেখানোটার দায়িত্ব কিন্তু শিল্পীদেরই, আর্টিস্টদেরই দায়িত্ব এটা, যে একটা মানুষকে ওই একটা দিক নির্দেশনা শেখানো দেওয়া। অবশ্যই আবার এই বিষয়টা কি গানের মধ্যেও নেই, যে কার গলায় কার এক একজনের ভয়েসের টেক্সচার যেটা আমরা বলি এটা তো ভীষণই আলাদা না, তো কার গলায় কোন ধরনের সঙ্গীতটা ভালো লাগবে। যেমন যারা আমাদের দেশের লোকসঙ্গীত শিল্পী তাদের গলার টেক্সচারটা একদমই আলাদা, তাই না? তারা যেভাবে লোকসঙ্গীতটা করেন এত ভালো লাগে শুনতে। তো একজন বাদ্যযন্ত্র ছাড়াই যে শ্রুতিমধুর তারা করে গান, এটাই কিন্তু শ্রুতিমধুর এবং এই যে লোকসঙ্গীতের যে নানান রকমের বৈশিষ্ট্য সেইটাকে ফুটিয়ে তোলা। তো সেরকম নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত সবই তো তাই না, যার যার বৈশিষ্ট্য নিয়ে এক একটা মহৎ শিল্প রয়েছে। তো সেখান থেকে আমার জন্য কোনটা প্রযোজ্য সেটাকে নির্বাচন করাটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন করা তো করা হলো মানে প্রাকৃতিকভাবে নির্বাচিত হয় কিছু একটা, এটা আমার ধারণা। এটাও গুরুত্বপূর্ণ, প্রাকৃতিকভাবে এটা হয়ে যায়, মানে কোনো সাপোর্টে বা কোনো কথায় বা কোনো যেটা মার কথা বললে বাবার কথা বললে তাদের চোখে হয়তো সেটা পড়ছে যে এটা কি যেন হচ্ছে আর কি, মানুষ যেটা ডিফাইন করতে পারে বলে মনে হয় না আমার। লক্ষণ ছিল ওর শেখার জন্য বা লক্ষণ ছিল এর ভিতরে এটা করার জন্য, সেটা একটা ব্যাপার। কিন্তু একটা হয় না যে একটা গোল্ডেন একটা মোমেন্টাম তৈরি হয়ে যায়, সেই মোমেন্টাম মধ্যে তৈরি হয় সেই মানুষের মধ্যে আর ওই আর্টের মধ্যে, আমার ধারণা আর কি। এটা কোনো একটা পর্যায়ে যে হচ্ছে তারা কানেক্ট করতে পারে আর্ট এবং সেই মানুষটা আসলে। তো এই কানেকশনটা আপনার কখন হয়েছিল নজরুল সঙ্গীতের প্রতি? আমার হয়েছিল গানের সঙ্গে কানেকশন হয়েছিল 4 বছর বয়সে, ওই ওরকম বয়স থেকে হয় আর কি, একেবারেই শিশু বয়স। তখন তো কিছু বুঝি না। তো আব্বা কাকু আমার ওস্তাদজি এনারা একসঙ্গে বসে প্রতিদিন সন্ধ্যার সময় গান করতেন। তো তখন আমি বসে শুনতাম আর ঝিমাতাম, ঘুমাতাম, ছোট মানুষ আর ঘুমাতে পড়ে যাচ্ছে, আবার বলে যাও বাবু শো যাও, এরকম করে বলতো। তো আমি যাই না। তারপর আমার কাকু বলছেন তাকে, এটা আব্বাদের মুখে শোনা, আব্বা আম্মা এদের ভাইজান, আমার কাকুকে ওনারা ভাইজান বলে ডাকতো। ভাইজান জিজ্ঞেস করছে যে মা বলো তো, শাহ বলো তো, তখন শাহ বলছি নাকি, তখন বলছে ভাইজান ওর তো খুব সুন্দর গলা, ছোট্ট বাচ্চা গলা খুব ভালো। এটাই একটা লক্ষণ, তার একটা ক্লু হয়তো বললাম যে কথাটা, এই তো এখান থেকে ওইটাই শুরু হলো। তারপরে আমার মনে পড়ে যেটা, যে আমি যখন হারমোনিয়াম বাজাই ডান হাতে ব্লো করি, আর ডান হাতে ব্লো করি, বাঁ হাতে ফিঙ্গার করি হারমোনিয়ামটা, আর হাঁটুর উপরে বসে, হ্যাঁ অপোজিট, হাঁটুর উপরে বসে আমি একটু বাঁটা বেশি আর কি সব সময়। তো হাঁটুর উপরে ভর দিয়ে এরকম করে বসে হারমোনিয়াম এই পাশে ব্লো করে করে গাচ্ছি একবারে কি রূপসা নদীর পাড়ে পাখি ওড়ে, মাঝিরা ধীরে ধীরে তীরে তীরে নৌকা বেয়ে যায়, কোন রূপসী কলসি কাখে ও বাকে জল আনিতে যায়। এটা তো ডান হাতে ব্লো করছে, বাঁ হাতে বাজে, খুব আরামে গাচ্ছি, চোখ বন্ধ করে, মানে নায়া রে নায়ের বাদ, গানের গলা খুলে পাগল। তখন আমার মনে হলো ক্লাস 2-তে উঠলাম সেই সময়, তখন দেখে আমি সারাদিন গান গাই। তা আব্বা বলে তুমি হাতটা বদলাও, এই হাতে বাজাও, এই হাতে, আমি পারি না করতে। এইটা সুইচ করতে আমি ক্লাস 8-এ ওঠার পরে করতে পারলাম, মানে কিছুতেই ডান হাতে আসে না ওটা, তারপরে বাঁ হাতে করে ডান হাতে। এখন কি দু হাতেই হয় নাকি শুধু? 2 হাতে হতে পারে, আর পরবর্তীতে চেষ্টা করে দেখা না, বাবা চেষ্টা করবে, ওই জিনিসটা বলে থাকাই ভালো। আচ্ছা, অনেকে বাদিকে বাজায়, তো পারলে বাজাতে অসুবিধা নাই। মানে অনেক সময় চেঞ্জ করে নেওয়া যায়, তখন তো আসলে ব্যাপারটা একটু অন্যভাবেই দেখা হতো যে বা হাত দিয়ে সে করছে, বাচ্চা ইউজড হয়ে যায়, অনেক কিছু লিখে। আমি বা হাতে লিখতে পারি, বা হাতে ব্যাটসম্যান আছে না, তারা তো ওয়ার্ল্ড ফেমাস সব। আমার মা বলতো কি তোকে সব বা হাতটা আগে চলে যায়। তো এখন হচ্ছে আড্ডা একটু বা হাত দিতে হচ্ছে আমার, কারণ আমাকে আরেকটা ব্রেক নিতে হবে। খুব ভালো, বা হাত খুব ভালো। দর্শক এখন নিচ্ছি আরো একটা বিরতি, কোথাও যাবেন না, আড্ডা জমে উঠেছে, সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। যারা এখনও আমাদের আড্ডায় যুক্ত হননি, দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যেতে পারবেন। আর যুক্ত হওয়ার জন্য আপনাকে পালন করতে হবে একটা মাত্র শর্ত, আর সেটা হচ্ছে আপনাকে হতে হবে একজন নারী, কারণ এটা আমাদের লেডিস ক্লাব। আর অলরেডি চারজন বন্ধু যুক্ত হয়েছেন আমার সাথে আছেন রূপা আপা আছেন, সুদূর কানাডা থেকে রাশিদা আপা আছেন, তারপরে এখানে নার্গিস আপা আছেন, তারপরে হাসিনা আপা আছেন। আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আড্ডায় এবং ঈদ মুবারক। আমি আপনার সাথে কথা বলবো তার আগে আমাদের এখানে যারা বসে আছেন 3জন বিশেষ অতিথি, তাদের সাথে আরেকটু কথা বলে নেই। হীরাপু, আপনার কাছে আসি। অনেকক্ষণ ধরেই তো আপনাকে আমি চুপচাপ বসিয়ে রেখেছি, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দুইজন সিনিয়র, সো আমি অনেক কিছু শেখার আছে, কিন্তু অনেক কিছু এইজন্য শিখছি, শুনছি তাদের কথা। দেখো, খুব ভালো লাগছে। এখন তো শেখার সময় না, এখন তোমাকে বলার সময়। আমি তো ছোট থেকে আপুর গান শুনি, খুবই ভালো লাগে। এন্ড আমার টিচার ছিল, আমি যখন লাক্সে ছিলাম 2008-এ, তখন আমার টিচার ছিল। সো আফটার লং টাইম দেখা হলো, মোর দেন 15 ইয়ার্স আমাদের দেখা হলো। শিষ্যের একটা মিলন হয়ে গেল আজকে। আসলে দারুণ। তো হীরাপু, আপনার কাছে আমি জানতে চাই, এই যে লাক্সে যাওয়া বা মডেলিং করবেন, এই চিন্তাটা মাথায় আসলে কিভাবে আসলো? এটা আসলে ছোট থেকে তো ইচ্ছা ছিল যে মডেল হব, মানে আছে না অনেক কিছু ইচ্ছা থাকে। আমার আব্বুর ইচ্ছা ছিল একরকম, আমার ছিল একরকম। সো ওইখান থেকে তো আমার ইচ্ছেটা পূরণ করতে আসলে আমাকে হেল্প করেছে আমার ছোট বোন। আমি লাক্সে যখন রেজিস্ট্রি করি তখন আমার ছোট বোনই আমাকে হেল্প করেছে, ওই সঙ্গে ছিল অ্যান্ড এভরিথিং। আমি তো তখন ওয়েটা পাচ্ছিলাম না আসলে, ওয়েটা কোন দিক থেকে। সো ও হেল্প করেছে। দেন পরবর্তীতে আব্বু তো 1 বছর কথা বলে নাই আমি কোথায় কি করছি অ্যান্ড এটা ঠিক হবে কিনা, মিডিয়ার অ্যান্ড অল। তো আম্মুর সাপোর্টটা অলওয়েজ ছিল, এই জন্যই হয়তোবা মানে এত দূরে আসতে পেরেছি। এখনও সাপোর্ট করে, এখন আব্বু খুব হ্যাপি অ্যান্ড কাজ দেখে, অ্যাপ্রিশিয়েট করে। আসলে কি বাবা মারা একটু প্রথম দিকে ভয় পায়, একটু ডিফারেন্ট কোনো রাস্তায় যখন ছেলেমেয়েরা যেতে চায় তখন আসলে বাবা মারা ভয় পায়। এই ভয়টাকেও আসলে আমরা কি বলবো, মানে অমূলক বলবো না, বা তাদেরকে আসলে রাগ, আমরা অনেক সময় রাগ হয়ে যাই যে কেন বুঝতে চাচ্ছে না। কিন্তু আমি এই বয়সে এসে বুঝি যে তাদের চাওয়াটাও আসলে ভুল ছিল না, ডিফারেন্ট ওয়েতে ভেবেছি আমরা। বয়সে বুঝলা, কম বয়সে বুঝলা না, বুড়ো বয়সে কেন বুঝতে গেলে বলো? বুঝলাম যাতে না, বেশি বুড়ো আসলে হইনি এখনো না, ভাবছি যে না ঠিক আছে এখন বুঝলেও। এইজন্য ধরলাম তো যে চিন্তা করে আসলে কি বুড়ো হয়েছে। হ্যাঁ, ওইটাই আমি চিন্তা করছিলাম। না, সামনে যে কদিন আছি আরেকটু বুড়ো হওয়া পর্যন্ত যাতে ঠিকঠাক মতো চলি, এই কারণে বললো না যে আমার গান শুনে বড় হয়েছে। না, তুমি না, তোমার মাও বড়, আমার গান শুনে বড় হয়েছে। বুড়োর যদি আরো কিছু বুড়ো থাকে আমরা সেই দলে। না না, মিডিয়া যারা থাকে তাদের বয়স সবাই আপু, সবাই আপু, সবাই ভাইয়া একদম। তবে এই যে হীরাপু যেটা বললো যে আপনার গান শুনে বড় হয়েছে, আপনার নাচ থেকে, এটা তো সত্যি। তবে মজার ব্যাপার হচ্ছে যে হীরাপু যখন লাক্সে ছিল, তো চ্যানেল ছিল শুধু বিটিভি, আর পরে আসলো হচ্ছে ইটিভি। সো ওই দুইটা চ্যানেলে যা কিছু দেখাতো তো আপুদেরই তো দেখাতো, অলওয়েজ গান শুনতাম এন্ড এভরিথিং। সো যারা ছিল তখন সবাইকেই মনে আছে। আর এখন তো হিউজ প্ল্যাটফর্ম, কোন জায়গা থেকে কোথায় কি দেখবো, কি দেখবো, সো মনে রাখাটা কঠিন এখন সবাইকে। আর আপনি যখন লাক্সে ছিলেন, আমার মনে আছে যে আমি আপনার প্রত্যেকটা এপিসোড দেখেছি। সিরিয়াসলি? ওকে, আচ্ছা। প্রতিটা এপিসোডে আমার দেখা, এবং ম্যাগাজিনে যখন আপনাদের ছবি আসলো সেটাও আমি আপনার ড্রেসের ডিটেইলিং সবকিছু দেখেছি, সবই দেখেছি। এবং এটা রিজন আছে, কেন বলি? চোখের কারণে। চোখ? আচ্ছা, আমার চোখের কারণে, আপনার চোখের কারণে আমার ওইভাবে মনে আছে। আচ্ছা, তো প্রত্যেকই আসলে আমাদের মানে সবাইকে দেখি আর কি, একদম সবাইকে দেখে এবং খুঁটিয়ে দেখে। একটা কিন্তু কথা আছে, একটা মেয়েকে আরেকটা মেয়ে যতটা কেয়ারফুলি দেখে এটা কিন্তু আর কেউ দেখে না। অনেকে এটা নেগেটিভলি বলে, কিন্তু আমার কাছে মনে হয় এর কারণটা হচ্ছে, আমি যেটা ফিল করি যে আজকে আপনারা 3জন বসে আছেন, আমি যেমন দেখছি যে তামান্না আপা একটা মণিপুরি শাড়ি পরে আছে, এটা তো অনেক সুন্দর। মেয়েরা কিন্তু মেয়েদের খুব ফলো করে। এটা হলো চাকমা শাড়ি। হ্যাঁ, চাকমা শাড়ি, মানে আমি ভাবছি যে আমাদের আদিবাসীদের শাড়ি আর কি। হ্যাঁ, এটা। তারপরে আপুর শাড়ির লালটা খুব সুন্দর, জোহরা আপার শাড়ির হচ্ছে এই যে কালারটা সুন্দর। আমারটা হচ্ছে একটু
ওল্ড ফ্যাশনড না আমার ভালো classic। লাগে না old fashion হতে পারে, but classic। ওল্ড ফ্যাশন আর কি, এগুলি কখনো পুরনো হয় না, পুরনো হয় না। পুরনো হয় না, ট্র্যাডিশনাল মানে পার্ট, সুন্দর কালার একদম। তো এই যে আমরা দেখি কারণ আসলে আমরা চিন্তা করি যে আমরা আমাকেও কিন্তু হয়তো তার শাড়ির কথা বললাম না, তোমার শাড়িটা এটা তো এটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। জামদানি তো আসলে মানে জামদানি, এইজলেস হ্যাঁ। একটা বিষয় না, যেটা হয় যে আমরা মেয়েরা আসলে দেখি, আমরা অ্যাপ্রিশিয়েট করি, দেখি, মনে রাখি, নিজের ক্ষেত্রে প্রয়োগ করি, হ্যাঁ, তাই না? একদম তাই। তো এখন একটু যেটা করি, আমরা একটু জুমে যাই। জুমে কার সাথে ফার্স্টে আমি একটু কথা বলবো? হ্যাঁ, রাশিদা আপার সাথে একটু কথা বলি। আপা, ঈদ মোবারক এবং গুড মর্নিং। ঈদ মোবারক, গুড মর্নিং টু অল অফ ইউ। ঈদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আর প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন অ্যান্ড নেক্সাস লেডিস ক্লাবের সবাইকে, যে এত সুন্দর আয়োজন আর আড্ডায় মনটা ভরে যায়। আর আমার একজন প্রিয় ব্যক্তি হলো ফাতেমাতুজ জোহরা। আমি উনিকে ছোটবেলা থেকে ওনার খুব ফ্যান ছিলাম, সবসময় ওনার গান শুনতাম, খুবই পছন্দ করতাম। তো আমি আপনাকে অনেক ধন্যবাদ নেক্সাস লেডিস ক্লাবকে, যে এত সুন্দর আয়োজনের মাধ্যমে সরাসরি আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি। খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা। মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি খুব মিস করি যদি অ্যাটেন্ড করতে না পারি, খুব ভালো লাগছে। তো সুদূর কানাডা থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কেউ যদি কানাডা আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় আসতে পারবেন। দাওয়াত রইল সবার। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আমরা অবশ্যই কানাডা যাব সবাই মিলে এবং আপনার বাসাতেই আমরা আনা দেব। কিন্তু রাশিদার বাসায় এই বড় ঈদের সময় যেও না, কিন্তু ওরা কিন্তু কোরবানি একদিন করে 15 দিন পরে মাংস বাসায় আসে। সরি আপু, আমি ইন্টারাপ্ট করছি, আমাদের একদিনই আসে, পরের দিন এখন ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ফাস্ট সার্ভিস হয়ে গেছে। আচ্ছা, এবার কথা বলবো কার সাথে? এবার আমি একটু রূপা আপার সাথে কথা বলি। এসএস রূপা আপা, ওয়ান ব্যাংক লিমিটেড, আরেকজন ব্যাংকার পেয়ে গেছি। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আপু, কেমন কাটলো ঈদ? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমাদের তো পরের দিন একদিন বন্ধ ছিল আর কি, আর পরের দিনে অফিস করতে হয়েছে, যার কারণে গেছে আগের দিন 2 দিন বন্ধ ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। বাহ, চমৎকার। ভালো কেটেছে, আশা করি সামনের দিনগুলো আরো অনেক ভালো কাটবে। তো এবার আমি একটু নার্গিস আপার সাথে কথা বলি। আপা কি যেন অনেকক্ষণ ধরে লিখছেন। নার্গিস আপা, আনমিউট করে নেবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখছিলাম। আচ্ছা আপা, আজকে আপনার কাছে আমি প্রথমে জানতে চাই, আমি এতক্ষণ এমনি অনেক আড্ডা দিয়েছি, তো কেমন উৎসব চাই? আজকে যে আমাদের টপিকটা, আপনার কাছে কি মনে হয় এই যে ব্যস্ত জীবনে আপনি কেমন উৎসব চান বা কেমন ঈদ চান? হ্যাঁ, এটার উপরেই আমি যে লেখালেখি করছিলাম। আচ্ছা, কথা শুন। হ্যাঁ, আর আপনার কোশ্চেনটা ওই লেখার উপরেই আছে, যার ফলে ঠিক আছে আপা। হ্যাঁ বলেন আপা। কেমন উৎসব চাই? সবার ঈদ হোক আনন্দময়, প্রার্থনা করি সব সময়। আসতে চাই না আলোচনায়, মন ভরে উঠুক তবু সাধনায়। কান্না মোদের হোক খুশি, দূর হয়ে সব অবসর যেন না ছুঁয়ে ফেলে উৎসব মাখা অলসলতায়। আপনার যেন আপনার থাকে, আত্মায় না ভরে কালিমা। নেক্সাস মধ্যে নতুন সম্বন্ধ চাই, উৎসব ভালোবাসার 12টা। বাহ বাহ, চমৎকার, কি সুন্দর বসে একদম লিখে ফেললো একটা কবিতা। বাহ, একেবারে স্বভাব কবি। হ্যাঁ, একদম খুব চমৎকার হয়েছে আপা, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু কার সাথে কথা বলবো? মরিয়ম আপার সাথে কথা বলি। আজকে দুজন মানুষ মিলে আমার পুরো নাম হয়ে গেছে, জোহরা মরিয়ম, জোহরা মারিয়ম। আমি বসে আছি। মরিয়ম আপা আনমিউট করে নেবেন। ঈদ মোবারক। কেমন ঈদ চান আপনি? ঈদ মোবারক। অবশ্যই আনন্দময় চাই, মানবিক ঈদ চাই, মানে উৎসব চাই। উৎসব হোক মানবিক, সবাই সবাইকে আনন্দ ভাগাভাগি করে মিলেমিশে থাকি। শোনো, একটা কথা বলি, জোহরা আপাকে সালাম জানাই। জোহরা আপা কেমন আছেন? আরেকদিন আপনাকে পেয়েছিলাম, আজকেও পেলাম, অনেক ভালো লাগছে আপা। দুই আপাকেও খুব ভালো লাগছে, ওনাদের কথা শুনতেছি, সবার কথাই।
একটা গান তো শুনবোই আমরা, আপার গান শুনলাম, তারপরে একটু নাচ দেখবো নাকি? দেখানো হয়ে গেছে, আপনি মিস করেছেন, আমরা সব করে ফেলেছি। নেক্সট টেলিভিশনে এই কয়েকদিন ঈদ উপলক্ষে ঈদ আয়োজনে রূপালী পর্দার আপুদেরকে নিয়ে আসছিল। তো এই কয়েকদিন ধরে আমি একটা কবিতা সামনে নিয়ে বসে থাকি, কবিতার নাম রূপালী বিপ্লব। সেই রূপালী বিপ্লব কবিতাটা একটু পড়তে চাই। অবশ্যই অবশ্যই, ছোট করে পড়বেন আপা। হ্যাঁ, আমার কবিতার নাম রূপালী বিপ্লব। এক বেলায় আমি একাকী শান্ত ছিলাম, তোমার ঝটপটে খোঁজ খবর আমাকে উৎসবের আমেজে সচেতন করে দিল। শরতের গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলায় আমি উজ্জ্বলিত শৈলীর মতো অন্যতম আর জনপ্রিয় প্রদর্শনী হয়ে গেলাম। তোমার প্রতিচিত্রে আমি সর্বদা নির্ভীক, আজও আন্দোলিত দীপ্ত সামাজিকতায় সহমর্মিতার দৃশ্যমান প্রতিজ্ঞায় অবস্থিত। মন জমিনের প্রয়োজন হয় না কোনো বায়নাপত্র, কুয়াশার সবুজে ফুটে ওঠে মুক্তর মতো হাসি, নিজের মধ্যে জমে থাকা প্রাপ্তিগুলোর নামই সুখ। ছুটির দিনে এক মুক্ত কবুতর হতে ভুলে যাই, স্বপ্ন মেলুক ডানা, আমি আলোর দুয়ারে যেতে চাই, রুখে দাঁড়ানোর গল্পে রূপালী বিপ্লব হোক। ধন্যবাদ। চমৎকার। এখন বর্ষার দিনে জোহরাপার কাছে একটা ফাতেমাতুর জোহরাপার কাছে এমনই বর্ষা ছিল সেদিন, সেই গানটি শুনতে চাই আপা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা একটু হাসিনা আপার সাথে কথা বলে নেই, তারপরে আবার ফাতেমাতুর জোহরা আপার গান শুনবো। হাসিনা আপা আনমিউট করে নেবেন। ঈদ মোবারক। মোবারক আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন হাসিনা আপা, আপনি কেমন উৎসব চান, কি ধরনের উৎসব আপনি চান বলেন, আমি শুনবো। শুভ সন্ধ্যা সবাইকে। অনেক গুণী মানুষজন বসে আছে আজকে স্টুডিওতে। আসলে লেডিস ক্লাব ঈদ উপলক্ষে আমাদের দারুণ সব আয়োজন মানে দেখার সুযোগ করে দিছে। উৎসবটা আসলে আমাদের, যেটা আমি বলবো মূল কথা হচ্ছে যে আমরা যে বাঙালি, আমরা যে বাংলাদেশের নাগরিক, ওই হিসাবে যে আমাদের কালচারটা, কৃষ্টিটা, এটাকে উপস্থাপন করে আমাদের উৎসবটা প্রধানত হওয়া উচিত। এটা যেন নষ্ট না হয়, এটা যেন বিলীন না হয়। আমাদের যে কালচারগুলি গ্রামে বা শহরে হোক, ঐতিহ্য যেগুলো আমাদের ঈদ উপলক্ষে হোক, যে কোনো প্রোগ্রাম উপলক্ষে, এগুলো আসলে ধরে রাখা উচিত এবং আগামী প্রজন্মকেও এটা জানানো উচিত বা দেখানো উচিত যে আমি এটা করছি, বা তোমার বাবা এটা, কিংবা তোমার মা, আমাদের কালচার এটা, আমরা এইভাবে আসলে উৎসবগুলো উদযাপন করতাম। তা এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই হচ্ছে এই যে কি বলবো আপুর, এই যে একটা ব্যাক বেঞ্চার একটা নাটক, অনেকগুলা পর্ব, অসাধারণ। এই নাটকটা আমি দেখছি। আরেকটা হচ্ছে বিশ্ব সুন্দরী, এটাও দারুণ। আর আপুর কাছে হচ্ছে আমার একটা অনুরোধ, যদি সময় পায় আপু, তুমি বেশ বদলে গেছো, এই গানটা যদি শোনার সুযোগ হয় থাকে। ওই আপুকে অনেক ধন্যবাদ, অনেক গুণী একজন নৃত্যশিল্পী দেখেছি। অনেক ধন্যবাদ হাসিনা আপা, অনেক ধন্যবাদ। প্রত্যেকের জন্যই একটা একটা করে কথা কিন্তু হাসিনা আপা বলেছেন, এবং হাসিনা আপা খুব চমৎকার একটা কথা বলেছেন যে আমাদের ঈদের বা আনন্দের যে ডিফারেন্সটা, আমাদের কালচারের যে ডিফারেন্স একটা চলে এসছে এখন, তো সেই বিষয় নিয়ে আমরা আড্ডা দেবো। তবে তার আগে আমি কি করব, একটা ব্রেক নেব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে। যারা এখনও যুক্ত হননি, স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। আর আমরা কিন্তু শুধুমাত্র টেলিভিশনেই না, আমরা আছি আপনার ফেসবুকে এবং ইউটিউবে। তাই যে যেখান থেকে দেখছেন, দ্রুত আপনার ফোনে বা আপনার ল্যাপটপে বা যেখানেই থাকেন না কেন, আপনি জুম দিয়ে জয়েন করে ফেলুন আমাদের আজকের আড্ডায়। আর আড্ডাতে যখন আমরা ছিলাম কিছুক্ষণ আগে, বিরতিতে যাওয়ার আগে, হাসিনা আপা খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন যে আমরা কোনোভাবে ভুলে যাচ্ছি যে আমাদের ঐতিহ্য কী ছিল। সম্ভবত আমরা আমাদের উৎসব থেকে আমাদের ঐতিহ্যকে আলাদা করে ফেলছি বা হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে যদি একটু আমি জোহরা আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় কতটা সত্যি? বা আমি এটা তোমার কথাটা মানতে পারছি না, কারণ ঐতিহ্য উৎসব দুটো আলাদা করা যাবে না কখনোই। আমরা যে উৎসবটা করছি কিসের উপর করছি? এটা আমরা তো কানাডা বা ওই মালয়েশিয়া বা অন্য কোনো দেশের, আফ্রিকা বা কঙ্গোর কোনো কিছু নিষেধ করছি না, ওটাই করছি। কিন্তু একটা কলিবরটা ছোট হতে পারে, যে হয়তো ছেলেমেয়েরা দেশের বাইরে কিংবা বাড়িতে কোনো ছোট বাচ্চা নাই কিংবা মুরব্বী কেউ নাই, উৎসবের ধরনটা কিন্তু একই। ওই নামাজ হচ্ছে, ওই কোরবানি হচ্ছে, ওই সেমাই কতদিনের
পুরনো। ইফতার থেকে শুরু করে ছোলা, বুট, বেগুনি, ট্র্যাডিশন, এটাই তো উৎসবে একটা ফাইনালি একটা উৎসবে রূপান্তরিত হচ্ছে। সুতরাং উৎসব আর ঐতিহ্য আমি মনে করি চলছে আমাদের, মানে অতটা বদল হয়নি। আচ্ছা, এটা তো গেল আপার কথা। তামান্না আপা, আপনার কি মনে হয়? আমি আমার জীবনের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করতে পারি, মনে হচ্ছে এখানে একটু প্রাসঙ্গিক হবে। আমি তখন অনেক ছোট, বোধহয় ক্লাস 3-4 এরকম পড়ি। তো আমাদের কিন্তু মাঝে মাঝে দাদার বাড়িতে গিয়ে ঈদ করা হতো, একদম গ্রামে, মানে রীতিমতো মহিষের গাড়ি করে আমাদের গ্রামের একেবারে দাদার বাড়ির উঠোনে গিয়ে আমরা পৌঁছতাম। আত্রাই স্টেশনে নেমে, নওগাঁয় আমার বাড়ি, দাদার বাড়ি। তো একটা ঈদের কথা আমার খুব ভালো মনে আছে, এরকম, সেটাই কোরবানির ঈদই ছিল, এবং আমার ফুফাতো ভাই এবং আমার অন্যান্য কাজিনরা মিলে আমাকে এবং আমার ছোট বোনকে ডাকলো। তো আমরা গেলাম, কি ব্যাপার, আমরা কালকে একটা নাটক করব, চলো তোমরাও এই নাটকে পার্টিসিপেট করো, দেখো আমরা কেমন করে করি। তারপরে ওনারা যেভাবে যেভাবে বললো, আমরা তো একদম ছোট, ওনারা তো একটু বড়, আমাদেরকে গাইড করলেন, ঠিক সেভাবে কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করলাম। এবং পরদিন ওনাদের বাড়ির উঠোনে সুন্দর, মানে চারিদিকে দর্শক বসে আমরা করে ফেললাম নাটকটা খুব সহজভাবে। হ্যাঁ, তো এই যে একটা পারিবারিক একটা আয়োজন এবং তার মধ্যে একেবারেই নিজের একটা সংস্কৃতিকে তুলে ধরা, এই প্র্যাকটিসটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু সবাই বিচ্ছিন্ন। এইটা কিন্তু আমি খুব মিস করি। আর একটা জিনিস দেখেছিলাম, আমাদের গ্রামে লাঠিয়াল বাহিনী ছিল এক সময় আর কি। আমাদের গ্রামে যিনি জমিদার ছিলেন তার লাঠিয়াল বাহিনী ছিল। তারা কিন্তু মাঝে মাঝে, এখন তো লাঠিয়াল বাহিনীর দরকার নেই, কিন্তু তারা কিন্তু তাদের কসরতগুলো প্র্যাকটিস করে, লাঠি খেলা যেটাকে আমরা বলি। এই ঈদের সময় কিন্তু ওই লাঠি খেলার প্রদর্শনীটাও হয়। তো এগুলি এখন আগের মতো কিন্তু নেই। গ্রামে-গঞ্জে হয়, কিন্তু আগের থেকে অনেক কমে গেছে আপা। আগে যে এগুলো তো এখন মানুষ করে না, এখন তো সবাই টেলিভিশনের স্ক্রিনের সামনে বসে থাকে। আগে তো এইটার আকর্ষণ এত ছিল না। এখন আসলে টেলিভিশনের স্ক্রিনেও বসে না, মোবাইলের স্ক্রিন নিয়ে আসলে ব্যস্ত। টেলিভিশনটাও এখন পুরোনোর দিকে হয়তো বা চলে, আমার কাছে মনে হয় আসলে। যে আমি জানি না আসলে এটা একটু তামান্না আপার থেকে আমি একটু জেনারেশন আসলে বুঝতে হবে। সো নিউ জেনারেশন গুলো আসলে ঐতিহ্য এগুলো আসলে জানেই না, অনেকে অনেক কিছুই জানে না, যারা ফোনে জানানো হয় না, এটা জানানোটা উচিত। অ্যান্ড ফোনে যা দেখে ওইটাই আর কি। আর ওই যেটা বললো আপু, যেটা বললো, এখন আসলেই দেখা যায় না। সো আমরাও ছোট থেকে যা কিছু দেখেছি, ডে বাই ডে আসলে ওগুলো নাই, মানে এখনই দেখাই যায় না। যে আমি লেটেস্ট মানে ইয়েটা শেয়ার করি, দাদার বাড়িতে আমি গত বছর ঈদে গেছিলাম। তখন এই জিনিসগুলি তো আর নেই। সন্ধ্যা থেকে কি শুনতে পেলাম, দূর থেকে ভেসে আসছে হিন্দি গান, জোরে জোরে স্পিকারে হিন্দি গান বাজছে। ওই মাঠের কোনো এক খোলা মাঠ থাকে না গ্রামে, ওখানে ওই ইয়াং জেনারেশন তারা জড়ো হয়ে একটু হয়তো আনন্দ করছে, এইটুকুই। কিন্তু এই যে নিজেরা একত্রিত হয়ে যে একটা সাংস্কৃতিক চর্চা করে সেটা গ্রামবাসীর সামনে উপস্থাপন করা বা নিজেদের পাড়ায় উপস্থাপন করা, এই জিনিসগুলো কিন্তু একেবারে হারিয়ে গেছে। এই চর্চাটা আমার পরিবারে আমি দেখেছি একেবারে নিবিড় ভাবে। হ্যাঁ, মানে আমার কাছে কি মনে হয় যে এখন যেহেতু আমাদের সাধারণ জীবনে বা দৈনন্দিন জীবনে যেহেতু চর্চাটা নাই, সেই কারণে আসলে উৎসবে বলেন, পার্বণে বলেন, কখনোই ওইভাবে আসে না। সাধারণ জীবনে চর্চা নাই, তা আমি আসলে কি করব, তাই না? সেটাই এখানে যেহেতু বসে আছে হীরাপুকে বলি, দুজনের কথা তো শুনলাম, তো আপনার কাছেও কি তাই মনে হয়? কারণ আপনি আমি যদি 90s কিড হিসেবে ধরি আমাদেরকে, আমরা কিন্তু অনেকটা চেঞ্জ দেখেছি। 90 দশকের যারা এখন, তারা মনে হয় একটু বেশি, মনে হয় একটু চেঞ্জটা দেখেছে, যে একদম আমরা ফিল করতে পারি যে যতটুকু আমরা পেয়েছি, মানে ডে বাই ডে আমরা চেঞ্জিংটা এত দেখতে পাই, একদমই নেই তাদের মেন্টালিও না, এন্ড কিছুই নেই আর কি। ওই ধরনের যে গ্রামে যেটা আপু বললো, ওই যে হিন্দি গান, এন্ড ফোনে অলওয়েজ
রিলস দেখছে, এটা দেখছে, ওটা দেখছে, সো ওইটাই আর কি, মানে একদম নেই। আমরা ওইটাও আসলে আমরা মিস করি। আমরা নিজেরাও কিন্তু ছোটবেলায় খেলেছি, অ্যান্ড ঈদের যে আনন্দটা একটু ডিফারেন্ট ছিল, সেই আনন্দ সবকিছুই এখন চেঞ্জ। সো এখন কেমন যেন হচ্ছে যে কে কত দামি পশু কোরবানি দিতে পারে, আবার রোজার ঈদে চলে আসছে কে কত দামি পোশাকে যেতে পারে সেই দিকে। কিন্তু আমাদের ঈদগুলো ছিল, আমাদের উৎসব ছিল যে 2 টাকা দামের বন্দুক দিয়ে হচ্ছে গিয়ে আতশবাজি খেলা বা এই করা, বা একজন গায়ক আসলো যারা হচ্ছে যাত্রাপালার গুলো দেখা, সেখানে যে উৎসব করা, নিজেরা কাজিনরা মিলে অনেক আনন্দ করা, সেইগুলো মনে হয় এখনো সময় আছে কেউ যদি উদ্যোগ নেয়। খুব একটা বেশি দূরে সময়টা আমরা ছেড়ে আসিনি মনে হচ্ছে। না, খুব যে দূরে ছিল তা না, তবে উদ্যোগ নাও ছোট ছোট করে, মানতেই হবে, একদম। তো তখন আমাদেরকে ওদের কাছে একটা স্ট্রেঞ্জার মনে হতে পারে, এ কি বলে, কেন করবো এটা, না আমি পারবো না বাবা, অভিনয় করতে পারবো না, আমি নাচতে পারবো না। ওই জড়তাটা ছিল না আগে, খুব মানুষ ছিল না, স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার মানুষের মধ্যে, যে চলো আমরা এটা করি, ব্যাস আনন্দের সাথে করে ফেললাম। আর কোনো ভাবনা। এখনকার বাচ্চাদের যে পরিমাণ ইগো, সেটা তো আমাদের ছিলই না। হ্যাঁ, একদিক থেকে ভালো যে ওরা ছোটবেলা থেকেই ওদের কি বলে রাইটসটা বুঝতে চেষ্টা করছে, বা ওদের কোনটা উচিত বা বড়দের কোন আচরণটা আসলে ঠিক, কোনটা বেঠিক, সেটাও তারা বুঝতে পারছে। কিন্তু আমাদের সময় তো আমরা বুঝতাম না, নাচতে বলেছে নাচো। যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত আচরণ, এইটাই কিন্তু মানুষকে আরো বেশি উৎসব মুখর করে। একদম তাই, তাই না? আমরা কিন্তু দেশে বিদেশে তাই দেখি। বাবা মাদের মধ্যে একটা ব্যাপার দেখি, তুমিও দেখবা, সেটা তুমি দেখবা, সবাই দেখি আমরা, যে বাবা মারা সন্তানদেরকে মানে প্রভোক করে, সর্ট অফ কম্পিটিশন, তোকে ফার্স্ট হতে হবে, কিন্তু আজকে ফার্স্ট না হলে তোর বাড়িতে আজকে আমি খুব শাস্তি। বাচ্চার মাথা তো ঘুরে গেল, ফার্স্ট না হলে কি হয় আমার এখন, এই তুমি বলে যে চলো সবাই নাচো, এইটা করতে হবে বাবা মাকে, হ্যাঁ চলো নাচো, কিন্তু ফার্স্ট সেকেন্ড কোনো ব্যাপার না, দরকার না, পার্টিসিপেশনটাই হলো মূল, সবাই মিলে একসাথে একটা আনন্দ করা। দেখি আমি এটা আমার চোখে পড়ে, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। যখন ক্লাসে ফার্স্ট হলি না, তুই ফার্স্ট কেন হলি না, তো ফার্স্ট হতেই হবে, আম্মু তোমাকে ফার্স্ট হতেই হবে। সেটাই, মানে একটা কম্পিটিশন, মানে আনন্দের থেকে কম্পিটিশনটা একদমই বেশি হয়ে গেছে আমার এটা, তাই না? ওকে, তো এই যে আনন্দ, কম্পিটিশন এবং একটা মানে আমাদের আড্ডাটা একটু কেমন যেন গুরুগম্ভীর হয়ে গেছে, তাই না? তো একটা কাজ করি, আমি জাদু দেখাবো না, আমি তুমি তোমার বাপের ট্রেডিশন দেখাও, সেটা চোখে বলো কি একটা, সেটা একদিন আমি বাবাকে নিয়ে সাথে সাথে দেখা করে তারপর করব, আজকে না। তবে যেটা হবে যে একটু লাইট করতে হবে না, একটা ব্রেক নেই, ব্রেক থেকে এসে আপনার একটা গান শুনি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ওদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের আড্ডা শুরু হয়ে গেছে, চলছে, এবং সময়ও কিন্তু গড়িয়ে যাচ্ছে আড্ডার। তাই যারা এখনো যুক্ত হননি, দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আর আমরা আড্ডা করছি অনেকক্ষণ ধরে, অনেক কথা বলেছি, কিন্তু আড্ডার মাঝখানে একটা গান তো হতেই পারে না আপা? গান তো এই পক্ষ থেকে হতে পারে, ওই পক্ষ থেকে হতে পারে। আপনার থেকে শুরু করি, আপনি আমাদের এই পক্ষ থেকে হতে পারে। হ্যাঁ, এখান থেকে শুরু করি, তারপরে আমরা ওখানে দেখব। হ্যাঁ, আছে একজন, উনি একটা গানের কথা, হ্যাঁ মরিয়ম আপা বলেছিলেন। তো ওইটা হ্যাঁ ছোট একটু মনে আছে, বেশি মনে নেই। হ্যাঁ ঠিক আছে, সামনে থাকলে গাইতে মানে দেখি পুরো গাইতে পারছি, যাই হোক খুব ছোট করে। হ্যাঁ, এমনই বর্ষা ছিল সেদিন, শিয়ারে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়। বাহ, চমৎকার। বাকিটুকু আপনি করলে ভালো হবে। আপনি নিশ্চয়ই কেউ গান টান করেন, না হলে আপনার অনুষ্ঠান দেখেন। থ্যাংক ইউ। কে গান করে এখানে বলো তো? গান যে করে তার সাথে আমি এখন কথা বলবো। আমাদের গানের পাখি আছেন এখানে, রুমি আপা, আনমিউট করে নেবেন। হ্যাঁ, আমরা সবাই ওনার গান শুনতে চাই, আমরা আগে ক্লাব করে দিচ্ছি। আপা, ঈদ মুবারক, কেমন আছেন আপনি এবং কেমন গেল ঈদটা? শুনতে পাচ্ছেন রুমি আপা? রুমি
রুমি আপা একটু কষ্ট করে হেডফোনটা যদি সরিয়ে নিতেন, ডিরেক্ট কথা বলতেন তাহলে ভালো হতো। হেডফোনটা ডিসকানেক্ট করে নিলে আমাদের কথা শুনতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যালো রুমি আপার একটু, আচ্ছা ঠিক আছে, রুমি আপার সাউন্ড ঠিক হতে হতে আমরা হচ্ছে নেলি আপার সাথে কথা বলি। নেলি আপা ঈদ মোবারক, আনমিউট করে নেবেন। নেলি আপা, যদি আপনার কাছে জানতে চাই কেমন উৎসব চান তাহলে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের স্টুডিওতে খুব গুণী মানুষরাই বসে আছেন, সবাইকে শুভেচ্ছা। আসলে ঈদটা তো সবার জন্যই, কিন্তু আমার মনে হয় কি যে এখন আমরা সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছি। কে কত দামি কাপড় চোপড় নিলাম, কে কত দামি গরু কিনলাম, এটা না হয়ে বোধ হয় আমরা সবাই যে যার সামর্থ্য মতো বা কোনো বৈষম্য না রেখেই ধনী গরিব সবাই একসাথে যদি আমরা এটা করি, কোনো বৈষম্য থাকবে না আমাদের মধ্যে, কে বেশি কিনলো কে কম কিনলো এটা থাকবে না, সবাই সমান, সবাই আনন্দটা ভাগাভাগি করে নেব, এটাই বোধ হয় আমার ঈদের আনন্দ। আর এখন তো আমরা আসলে আত্মীয় স্বজনদের খুব একটা যোগাযোগ রাখি না, আমার মনে হয় আমরা নিজেরাও করা উচিত এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও শেখানো উচিত যে আমাদের যারা আছেন আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ রাখা, তাদের খোঁজ খবর অন্তত একবার নেওয়াটাই উচিত, অন্তত ঈদের সময়টাতে। এই জিনিসটা বোধহয় হলে বোধহয় ভালো হয়, এটাই বোধহয় ঈদের আনন্দ। ঈদের আনন্দকে আসলে কোনো ভাগাভাগি না করে বা ধনী গরিবের পার্থক্য না করে শুধুমাত্র নির্মল আনন্দ হিসেবেই আমাদের নেলি আপা দেখতে চান। আশা করি আমরা সবাই আসলে এভাবেই প্ল্যান করি, এভাবেই দেখতে চাই। তো আমি এখন একটু শাইমা আপার কাছে যাই। আপা আনমিউট করাই আছেন, কেমন আছেন আপনি এবং ঈদ মোবারক? আমি ভালো আছি, ঈদ মোবারক আপনাকে এবং যারা স্টুডিওতে আছে সবাইকে ঈদ মোবারক, এবং যারা জুমে আছে তাদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপা আপনি তো দেশের বাইরে থেকে জয়েন করেছেন তাই না? না না, আমি দেশের বাইরে থেকে জয়েন করি নাই, আমার বোন জয়েন করে দেশের বাইরে থেকে। আচ্ছা আচ্ছা সুবর্ণা হক। আচ্ছা 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 ঠিক আছে আপা, ঈদ কেমন গেল এটা তো বলেন, মানে কেমন ঈদ চান, মানে আপনি যেরকম ঈদ চেয়েছেন সেরকম ঈদ কি পেয়েছেন এবার? আমার কাছে মনে হয় যে আমি আমার ছোট থেকে শুরু করে আজ পর্যন্ত মানে প্রত্যেকটা ঈদই আমার ঈদের মতো করে আমি পালন করতে পেরেছি। আল্লাহ আমাকে এই এটা মানে আমার এই ব্যাপারটাকে আমার সঙ্গে পজিটিভ দেখেছেন। কারণ আমি কোনো সময় হলো, অনেক সময় হয় না ঈদের দিনে অনেক ধরনের কিন্তু আমাদের দুর্ঘটনা ঘটে বা অনেক কিছু হয়ে যায়, এরকম কিছু আমার লাইফে আসে নাই। এবং আমি খুবই উৎসব পছন্দ করি এবং আমি খুব যে কোনো উৎসবের মধ্যমণি আমি আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে ছোটবেলায় আমি ছিলাম। এর কারণ হচ্ছে যে আমি উৎসবকে উৎসবের মতো করে সাজিয়ে তুলতে পারি, সেটা আপনি ঘর বাড়ি সাজি বলতে পারেন বা নিজের সাজি বলতে পারেন, বা যে কোনো উৎসবের যা যা দরকার লাগে, যে খানা পিনার আয়োজন থেকে শুরু করে সবকিছুটা আমি নিজের মতো করে মানে সবাইকে নিয়ে আমি এটা করতে পারি। এবং আমি চাই যে সব উৎসবে মানে আমাদের বাসার প্রত্যেকটা মানুষ, যেমন আমাদের গৃহকর্মী থেকে শুরু করে যারা আমাদের আত্মীয় স্বজন আছে সবাই মিলে যেন আমরা সেই আনন্দটা শেয়ার করে নিতে পারি, সেই উৎসব সেরকম একটা উৎসবই আমি চাই। এবং আমরা সেদিন খুব হাসবো, খুব আনন্দে কথা বলবো, এরকম একটা উৎসব আমি সবসময় মনে করি যে হওয়া উচিত আমাদের। খুব চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ। এবার একটু আমি আবার রুমি আপার কাছে যাই, দেখি যে এবার আপার কথা বা গান আমরা শুনতে পারি কিনা। রুমি আপা, আপা আপনি কি যে ইয়ারফোন এটাও একটু সরিয়ে নিবেন, শুধু নর্মালি ফোনে কথা বলে দেখেন না হয় কিনা, আজকে বোধহয় একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ মিউট হচ্ছে না না। আচ্ছা রুমি আপা একটু কথা বলে দেখবেন। আচ্ছা ঠিক আছে রুমি আপা, কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা রীতা আপার কাছে আসি। রীতা আপা আনমিউট করে নেবেন। আচ্ছা আপা, ছুটির দিন কেমন গেল আপনার, কি করলেন একটু বলেন আমাকে। অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। জি ছুটির দিন মানে ঈদ তো খুব ভালোই কাটালাম, মানে ঈদ আবার ওর প্রোগ্রাম যাদেরই হোক, যে সম্প্রদায় হোক, সব প্রোগ্রামই আসলে আনন্দ করতে ভালো লাগে। আর এবার একটু অর্ডার ছিল, আমি একটু সন্দেশ নিয়ে কাজ করি, মানে ট্রেডিশনাল খাবার নিয়ে। সন্দেশ পায়েস ছিল, পায়েসের অর্ডার ছিল মানে ঈদে খাওয়ার জন্য, সেগুলি ডেলিভারি নিয়ে ব্যস্ত ছিলাম। আবার আমাদের আপার আচার আর সন্দেশ পাঠিয়েছি। আচ্ছা, তো আমাদের নেক্সাসের আপা, তো মরিয়ম আপা, আমার আপা, আমি একটু
এরকম অর্ডার ছিল। আমি তো জোহরা আপাকে নিয়ে বলি, আপা ছোটবেলা থেকে আপার গান শুনি, ভালো লাগে, ভালোবাসি আপাকে। আপা আপনাকে অনেক ভালোবাসি, কখনো আসলে বলা হয়নি। আর অনেক আগের একটা গল্প বলি, আপা একদিন আমার বাচ্চাকে নিয়ে আমি আর্ট কম্পিটিশনে গিয়েছিলাম, তো আপা জাজমেন্টে আসছিল। তো এত সুন্দর ব্যবহার আপার, মানে আমি অনেক বছর আগে, তখন আমার বাচ্চা পরে হচ্ছে প্লে অথবা লোয়ার কেজি, সে এখন ইউনিভার্সিটিতে পড়ছে। ও বাবা, সবার সাথে এত বাচ্চাদের, হ্যাঁ হ্যাঁ অনেক বছর, মানে ওনার ব্যবহারটা হচ্ছে, ওনার গান তো ছোটবেলা থেকে শিখতামও, ওস্তাদ করিম সাবুদ্দিনের কাছে একটু শেখা হয়েছে, শিখেছিলাম। যাই হোক, তো সেই হিসেবে নজরুল গীতির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। কিন্তু উনি কি করেছে, মানে একা, মানে পার্সোনালি সাথে সরকার কম্পিটিশন ছিল, বাচ্চাদের জন্য চকলেটের বক্স নিয়ে এসে সবাইকে একটা দুইটা করে দিচ্ছে, মানে সে মানে ঘুরে ঘুরে দেখছে ড্রয়িংটা আর সবাইকে দিচ্ছে, বাচ্চারা ভীষণ খুশি। আর মানে বাচ্চাদের সাথে যে কথা বলছিল জোরাপা, মানে মনেই হচ্ছিল না যে উনি জাজমেন্টে এসে অপরিচিত বাচ্চাদের সাথে কথা বলছে। সেই ব্যবহারটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর তখন থেকে ওনার প্রতি ভালোবাসাটা একটু বেড়ে গিয়েছে গানের ছাড়াও। এই জন্য বললাম আপা আপনাকে অনেক ভালোবাসি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রীতা আপা। আবার আমরা জানলে তো ওরা কিছু অর্ডার করতে পারতাম। হ্যাঁ, আমরা এরপরে আমরা অর্ডার একটা ব্যবস্থা করে নিব। আমরা একটা আমাদের গ্রুপ যেটা আছে, আমাদের নেক্সাস লেডিস ক্লাবের 34,000 সদস্যের যে গ্রুপটা আছে, সেখানে আশা করব যে আজকের আড্ডার পরে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং এই আপারাও সেখানে থাকবে। আপনাদের যার যেটা ভালো লাগে, প্রত্যেকেই কিছু না কিছু করছে ওই গ্রুপে। কেউ হয়তো বা শাড়ির পেজ আছে, কেউ হয়তো বা খাবারের, হোমমেড ফুড, কেউ জুয়েলারি, প্রত্যেকে কিছু না কিছু করছে। খুব চমৎকার একটা গ্রুপ আমাদের, দেশ বিদেশের সকলেই যুক্ত আছেন এবং আশা করছি আজকের পরে আপনারাও যুক্ত থাকবেন। তোমাদের প্রোগ্রামটা লেডিস ক্লাব প্ল্যানিংটাই খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপা। এই যে নেক্সাস টেলিভিশনকে আমি কংগ্রাচুলেট করছি। থ্যাংক ইউ। আমরা সবাই একসাথে। আসলে তো এই তো অনেকক্ষণ ধরে তো আমরা আপনাদের স্পেশালি ওনাদের জন্য, দেখো ওনারা এখানে বসে এই যে এতক্ষণ সময় নিয়ে বসে কথা বলা, এই চারটিখানে আপনাদের জন্য একটা গান শোনাই। হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই আপনার সবাই শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে আপা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আমি সবসময় দর্শকের জন্য এই কথা বলতে ইচ্ছা হয়, তোমরা ছেলে বলে কিন্তু আমি ছিলাম, আমি আছি, তোমরা না থাকলে আমার কোনো মূল্য থাকতো না। সত্যি তাই। এবং আমাদের আপনজনরাও কিন্তু আমাদের জীবনে সেম ভূমিকাটাই আসলে পালন করে। তারা আছে, তারা আমাদের ভালোবাসে বলেই আমাদের অস্তিত্বটা আসলে এখনো আছে এবং সামনে থাকবে। আর এই কথা বলতে বলতে আমার কি করতে হচ্ছে, আরেকটা ব্রেক নিতে হচ্ছে। চলো দর্শক, এখন নিয়ে নেব আমি আরো একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। নেক্সাস লেডিস ক্লাবের শেষ বিরতি থেকে আবারও ফিরে আসলাম, মানে বিরতি থেকে ফিরে এসেছি, কিন্তু এটা কিন্তু আমাদের শেষ বিরতি। তাই যারা এখনও যুক্ত হননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে আমাদের আজকের আড্ডায়। আমরা আড্ডা মারছি, অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি। আড্ডার ফাঁকে আমরা একজনের সাথে দুই একবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সে হচ্ছে আমাদের গানের পাখি রুমি আপা। রুমি আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এবার? শুনতে পাচ্ছি আপু। চমৎকার। রুমি আপুর সামনে আর গানের পাখি বলো না, পাচ্ছি কিন্তু গানের পাখি তো জোহরা আপা। অবশ্যই, তারপরও আপনি তো চমৎকার গান, সেটাও তো আমাদের আপার জানতে হবে, তাই না? একটু আগে বলেছি না গানটা, হ্যাঁ, যে তুমি না হলে আমার কিছু নাই, সেই কথা যেন মনে থাকে। আপা আপনি বলছিলেন যে আপনি মনে হয় রুমি আপার কাছে একটা গান শুনতে চান, তাই না? আমি তো বললাম, সে গাইতে বললাম। হ্যাঁ হ্যাঁ, রুমি আপা একটা গান। ঠিক আছে, একটু চেষ্টা করছি। দূর প্রবাসে প্রাণ কাঁদে, আজ শরতে ভোরে হাওয়ায়, আজ শরতে ভোরে হাওয়া, শিশিরে ভেজা শিউলি ফুলে গন্ধে কান্না পায়,
ভোর হাওয়ায় সন্ধ্যাবেলা পাখি সম মনোর। আপার সাউন্ডে মনে হয় আবার একটু সমস্যা হচ্ছে। অনেক ধন্যবাদ আপা, যতটুকু আপনি গেয়েছেন খুবই চমৎকার, খুবই ভালো, আমার খুব পছন্দের গান এটা। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হ্যাঁ আপা, সবসময় আমরা বলি গানের পাখি, এবং চেষ্টা করি প্রত্যেকটা শনিবারে যখনই আপা আসেন আমি অ্যাটলিস্ট গান শোনার চেষ্টা করি ওনার। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ভালো, আর কঠিন গান আপনি চর্চা ছাড়বেন না কিন্তু। আপা, এই যে আমরা আজকে আড্ডা দিয়েছি, আমাদের উৎসবের কথা বলছি, আমরা আমাদের কেমন উৎসব চাই সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই কথা বলতে বলতে একটা সময় আমার মনে হলো যে এই কেমন উৎসব চাই এটা কি আমরা শুধুমাত্র মেয়েদেরকেই প্রশ্ন করতে পারি, নাকি সবার জন্যই আসলে এই প্রশ্নটা রাখা যায়? কারণ আমার কাছে মনে হয় যে মেয়েদের সবকিছু একটু কঠিন যে কোনো কাজ করতে গেলেই। যদি একটু বলতেন আপা, আপনি বলেন তাহলে। তোমার প্রশ্নটা আবার করো, ঠিক করে। মানে মেয়েদের জন্য কি এই যে কেমন উৎসব চাই এটা কি মেয়েদেরকে প্রশ্ন করতে হবে, নাকি সবাইকে আসলে করতে হবে? মেয়েরা তো একা উৎসব করতে পারবে না, সবাইকে নিয়ে তো করতে হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমরা বাপের বাড়িতে একরকম করে উৎসব করে অভ্যস্ত, বা একটা যখন আমি একা মানুষ তখন আমি একভাবে উৎসব করে অভ্যস্ত, কিন্তু অনেক সময় দেখা যায় যখন সাথে একজন মানুষ যুক্ত হয় বা অন্য একটা পরিবারে আমরা যাই, অনেক কিছুই হয়তো আমাদের মন মতো হয় না। দেখো, যদি পরিবারটা এমন হয় যে 39টা বিয়ে আর 115টা ছেলে মেয়ে, তাহলে তো ওদের বাড়ির মানুষ লাগবে না, বাইরের মানুষটা লাগবে না। আচ্ছা, কিংবা 6টা বিয়ে আর 25টা ছেলে মেয়ে, নাতি নাতনি, তাহলে কাউকে লাগবে না, পুরা একার নরক গুলজার হয়ে যাবে সেটা। এখন তুমি যদি বলো যে আমার বাড়িতে কি আমার ছেলে বউ, তখন আমি চাবো যে তামান্না আসো, হীরা আসো, তুমি আসো, ও সবাই আসো। তো উৎসবটা সবাইকে না, তোমার কি মনে হয়? আমি ভুল বললাম কথাটা? না না, অবশ্যই উৎসব মানে তো তাই, অনেকের অংশগ্রহণ যখন হয় একটা আনন্দকে উদযাপন করার জন্য, তখনই সেটা উৎসবে রূপান্তরিত হয়। যদি 39টা বিয়ে না হয় না, অনেক সময় দেখা যায় যে বলে না, মানে আজকাল তো ধরেন যদি সোশ্যাল মিডিয়া আমরা ঘাঁটি, অনেক টাইপের অনেক মজার জিনিস থাকে, তো সেখানে অনেক সময় বলে যে হ্যাঁ ঈদ মানে তো বাসার কামলা হওয়া, বা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, বা বুয়া। না, এগুলো কথা ঠিক না, সবার ক্ষেত্রে তো না। এটা দেখায় যেটা সব ফ্যামিলিতে, কিন্তু সেটা না। সবাই আবার অনেক ফ্যামিলি খুবই আন্ডারস্ট্যান্ডিং, খুবই মানে নিজের মতো করে করে। হ্যাঁ, আমি এই কথাটাকে খুব জোর দিব যে সবাই মিলে যদি আমরা একটা এরকম উদযাপনের সময় কাজগুলো যদি একটু শেয়ারিং করে করি, তাহলে কিন্তু কারো একার উপরে চাপটা পড়ে না। একদম এইটাই আমার মনে হয় যে কোনো উৎসবের সবার খেয়াল রাখা উচিত। পরিবারের প্রতিটা সদস্য যদি ওই দিকটাতে একটু নজর দেয় যে আমরা সবাই মিলে একসাথে করি না, যেটা কাজটাও একসাথে করি, উদযাপনটাও একসাথে করি। আমি বলেছি, আমি কিন্তু আমি কিন্তু রেস্ট নিয়েছি এবার ধরা তো রেস্ট মিন্স ওই যে বাসায় মানে কিন্তু আম্মুকে একটু বলেছি, হেল্প করেননি আপনি একটু দেখো ধরা পড়ে গেল। না সেটা না, তো যেহেতু দুজন ধরেই ফেলেছে, তো এবার একটু প্রশ্নটা আপনাকেই করি আসলে, যে এই যে বললো আপা যে সবাই মিলে কাজ করা, এই সবাইটাকে শুধু পরিবারের আমি আর আম্মু, আমি আর আমার মাই করলাম, নাকি মা বাবা ভাই বোন সবাই মিলে? মা শাড়ি গুছে দেয় না আপা, আমি ও কিন্তু বলেছে আমি করি আপা, আমি করি সত্যি, আমি করি এখন শাড়িটা ভাজ আমি করবো আপা বাসায়, যে সত্যি। হ্যাঁ, মা শুনতে পাচ্ছে কথা। তো লেকি হেল্প করেছিল তোমাকে, বলে তো আমার ফোনে, আমি মানে আড্ডা শেষে আমি ফোনে কথা বলে দেব, হীরা আপার কাছে একটু জানি আমি তো। না আসলে সেটা আসলে সবারই একটু শেয়ার করলে প্রেশারটা কমে আর কি, কাজের প্রেশার যেটা আসলে যে আম্মুর ঘরের, তো আমি যেটা বলবো যে গৃহিণী বলতে আম্মু, মানে তার প্রেশারটা আসলে বেশি হয়ে যায় এই অকেশনগুলোতে। সো আমরা যদি ছেলে হোক মেয়ে হোক সবাই তো সেদিন বাসাতেই থাকা হয়, তো একটু করে শেয়ার করলে কিন্তু প্রেশারটা কমে যায়, আর আমরা সবাই মিলে আনন্দটাও করতে পারি। না হলে তো আম্মুকে ছেড়ে দেখা যাচ্ছে আমাদের আম্মু হচ্ছে থালা বাসন ধুতে থাকবে, রান্না করতেই থাকবে, আমরা এটা আসলে করে যাচ্ছি। আসলে অনেক ছেলেরা করে, অনেক হাজবেন্ড, অনেক ছেলেরা করে, অনেকে কিন্তু করে। হ্যাঁ, এটা আসলে এটাও দেখা যাচ্ছে, খুব ভালো লাগে না? হ্যাঁ, হাজবেন্ড একটা কিছু করবে, আচ্ছা ভালো হোক খারাপ হোক, একটুখানি
নাড়লো সেমাইটা একটুখানি, তাও তো একটা উপকার হয়। হ্যাঁ নিশ্চয়ই, একদম। মানে শুধু উৎসব বেড়ে দিলে সার্ভ করলো, সেটা কম কি। হ্যাঁ, শুধু উৎসবের সময় না, আমরা যদি এই চর্চাটা আমাদের দৈনন্দিন জীবনের করি, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কাজে সহজ হয়ে যায়। প্রতিদিনই একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আমাদের হয়ে যায়। তো এই পরিবেশের কথা বলে, এই উৎসবের কথা বলে, আড্ডা দিয়ে আমার আসলে কিছু বলার নাই, আড্ডা আমাকে শেষ করতে হবে। কিন্তু আড্ডাটা শেষ করব আপার একটা গান দিয়ে। তবে তার আগে আমি সবার কাছ থেকে একটু ছোট করে বিদায় নিয়ে নিই। যারা আজকে আড্ডায় আমার সাথে যুক্ত হয়েছেন জুমে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামী আড্ডায়ও আপনাদেরকে আমি পাশে পাবো। আর দর্শক যারা এতক্ষণ আমাদের আড্ডা দেখেছেন এবং মনের কথা বলার সুযোগ পাননি, আশা করছি আগামী আড্ডায় আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। আপা দেখো, যে গানটা করতে যাচ্ছে এটা কিন্তু কারোর রিকোয়েস্ট ছিল এখানে, আমি ঠিক মনে আচ্ছা, তুই বেশ বলে গেছে। হ্যাঁ, তো এই গানের কথা মজাদারটা একটু বলি। হাসিনা আপা করেছিলেন সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, যে মেয়েরা আসলে কিছু চায় না পুরুষদের কাছ থেকে, এমন কিছু চায় না, সামান্য একটু জিনিস হলেই খুশি হয় আর কি। তো সেটা তুমি কোনোভাবে হোক ভেঙে আছে, যে পুরনো সৈকত তুমি আর পানসি ভেড়াও না, এটা কিন্তু ঘটছে অহরহ। আর এই অভাববোধটা কিন্তু আমাদের খুব কষ্ট দেয় আর কি। যাই হোক, যেমন এটা এই গানের অন্তরাটা ছিল এরকম যে, বিকেলের সোনা যেমন ঝিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে, বিকেলের সোনা যেমন ঝিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে, তেমনি চাওয়ার ছিল তোমার কাছে, সাগর তলের তেমন কোনো পান্না হীরাও না, সাগর তলের তেমন কোনো পান্না হীরাও না, তুমি বেশ বদলে গেছো পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না, জানি না কোন সাগরে, জানি না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক ফেরাও না, পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না, তুমি বেশ বদলে গেছো পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না, পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না।